ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বলেছিলাম। এই পার্টও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করে নেব। কারণ ইনডিফিনিট টেন্সটাকে যদি আমরা জানি, বাকি যে 11টা টেন্স আছে, টোটাল 12টা টেন্সের যে 12টা ভাগ, সে 12টা ভাগের মধ্যে ইনডিফিনিট টেন্সটাই হচ্ছে মেন। এইটাকে যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি, তাহলে বাকি 11টা যে টেন্স আছে সেটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগের পার্টেই দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করতে হয়, অ্যাকচুয়ালি সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটার ফর্মুলা যদি দেখেন, আগের পার্টে আলোচনা করেছিলাম, এই পার্টেও একটু আলোচনা করে দিচ্ছি। সেন্টেন্স আমরা গঠন করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং রিমেইনিং, যদি কিছু বাকি অংশ থাকে সেই রিমেইনিংটা আমরা বসিয়ে সেন্টেন্স গঠন করি। হ্যাঁ, এই যে সেন্টেন্স বললাম, এটা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এইটাই হচ্ছে মূল। হ্যাঁ, এরপরে বাকি যে সেন্টেন্সগুলো গঠন হয় সেটা এইটাকে মাথায় রেখেই হয়। এইটার সাথে কিছু প্লাস, কিছু মাইনাস, কিছু আগে কিছু পরে করে আমরা সেন্টেন্সটা তৈরি করি, কিন্তু এটা হচ্ছে ভিত্তি। যে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা শুধু সেন্টেন্স যাই বলেন, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা একটু আমরা ভালো করে দেখিনি। তাহলে আমরা সরাসরি প্রথমে উদাহরণের মাধ্যমে চলে যাই। হ্যাঁ, যেমন আমরা ইংরাজি বই পড়ি, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে নিই, তাহলে আমরা কি দেখব যে আমরা বই পড়ি, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট প্লাস তারপরেই হচ্ছে ইংরাজি পড়ি, ইংরাজিতে তাহলে পড়া হচ্ছে ভার্ব, তারপরে আমরা ভার্বটা বসাবো। রিড হচ্ছে ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই ছকে আমরা দেখতেই পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর যদি কিছু পড়ে থাকে সেটা হচ্ছে রিমেনিং। তাহলে যদি আমি বলি আমরা ইংরাজি পড়ি রোজ, তাহলে ডেলি কথাটা, তাহলে যদি এখানে আমরা ইংরাজি পড়ি রোজ কথাটা যদি লিখতাম, তাহলে ডেলি এখানে হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিমেনিং হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আরো দু একটা উদাহরণ দেখে নিই। তাহলে তোমরা ফুটবল খেলো, তোমরা ফুটবল খেলো, তাহলে প্রথমে হচ্ছে তোমরা, ইউ, তাহলে সাবজেক্টটা সবসময় নাউন বা প্রোনাউন হয়, এগুলো জেনারেলি সেন্টেন্সের প্রথমেই থাকে। ইউ মানে তোমরা, ইউ। তাহলে ফুটবল খেলো, তাহলে খেলাটা হচ্ছে ভার্ব, প্লে। তাহলে কি খেলো? ফুটবল, তাহলে ইউ প্লে ফুটবল, তাহলে ইউ প্লে ফুটবল। তাহলে এইটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এবারে যদি বলি মাঠে, তোমরা মাঠে ফুটবল খেলো, তাহলে কি হলো? ইন দ্য ফিল্ড, বা প্লেগ্রাউন্ড। তাহলে তখন এইটা হয়ে যাবে রিমেইনিং। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সেন্টেন্স মেকিং এর ফার্স্ট রুল। ঠিক আছে, এরপরে আমরা যত এগাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের দিকে, পারফেক্টের দিকে, সেখানে একটু এখানে প্লাস মাইনাস হবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবারে আমি একটু যেহেতু বললাম সাবজেক্টটা বা অবজেক্টটা, দেখুন সাবজেক্ট অবজেক্ট দুটোই নাউন বা প্রোনাউন হয়, তাহলে ক্ষেত্র বিশেষে আমরা এগুলোকে সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা নাউন বা প্রোনাউনগুলো বসাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা আর একটা জিনিস দেখে নেবো একটু, যে নাউন প্রোনাউনটা আমরা আর একবার একটু দেখে নিই। যে আমাদের সেন্টেন্স করতে গেলে তাহলে
আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোকে জানতেই হবে। তাহলে সাবজেক্ট জানতে গেলে আমাকে নাউন বা প্রোনাউন জানতে হবে। আগের পার্টে আমি একটু আলোচনা করছি, এই পার্টে আর একটু নাউন প্রোনাউন নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। নাউন 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 কাকে বলে? নাউন হচ্ছে আমরা জানি যে স্থান, কাল, পাত্র। যেমন স্থান যে কোনো প্লেস বা কান্ট্রি, জায়গা, প্লেস প্লেস যে কোনো প্লেস বোঝায়। দিল্লি, বোম্বে, গুজরাট, মাদ্রাজ, যে কোনো প্লেস। হ্যাঁ, কাল কাল মানে টাইম। টাইম টাইম মানে টাইমটা কিরকম? যে কোনো ডে। তাহলে সানডে থেকে যদি ধরি, সানডে সানডে যতগুলো ডে আছে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে বলে যতগুলো ডে আছে। হ্যাঁ, একইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো এগুলো টাইমের মধ্যে পড়ে বা কালের মধ্যে পড়ে। বা ধরুন ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, তাহলে এগুলো একটা টাইম বোঝায়। তাহলে এগুলো আমরা নাউন হিসাবে ধরতে পারি। পাত্র তাহলে প্লেস হলো, টাইম হলো, তাহলে হচ্ছে পাত্র বা ম্যান, যে কোনো মানুষের নাম। যে কোনো মানুষের নাম, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই এক একটা নাউন। ঠিক আছে? যেমন রবীন্দ্রনাথ, আইনস্টাইন, যত নাম আছে এগুলো সব নাউন। ঠিক আছে? তাহলে যে কোনো পদার্থ, মেটেরিয়াল, যে কোনো মেটেরিয়াল, ঠিক আছে, সেগুলো হচ্ছে নাউন। যেমন যে কোনো মেটেরিয়ালের মধ্যে সলিড পড়ে, যেমন গোল্ড, আয়রন। গ্যাস পড়ে যেমন এয়ার। ঠিক আছে? তারপরে লিকুইড মানে ওয়াটার, মিল্ক, অয়েল। হ্যাঁ, এগুলো সমস্ত হচ্ছে আমরা নাউনের মধ্যে ফেলবো। হ্যাঁ, তারপরে যে কোনো যে কোনো অনুভূতিকে আমরা নাউন হিসাবে ধরি। যেমন খুব অনুভূতি হচ্ছে ফিলিংস বা ফিল। যেমন আমরা যদি দেখি হট, খুব গরম, খুব ঠান্ডা, এগুলো এক একটা অনুভূতি। এগুলোকেও আমরা নাউন হিসাবে ধরি। ঠিক আছে? তারপরে আমরা যখন যে কোনো স্ট্রেংথ বোঝালেও আমরা নাউন ধরতে পারি। ঠিক আছে? তারপরে আমরা কোনো অবস্থা যেমন স্টেট মানে অবস্থা। কি অবস্থা? না চাইল্ডহুড, শৈশব, ইউথ, যৌবন। ঠিক আছে? এই স্টেটগুলোকেও আমরা নাউন হিসাবে ধরি। ঠিক আছে? তাহলে এইগুলো মোটামুটি নাউন। ঠিক আছে? মেটেরিয়াল। তারপরে যে কোনো বস্তু যেমন পেন, খাতা, ডাস্টার, এগুলো আগের ভিডিওতে একটু আলোচনা করেছিলাম। এগুলো হচ্ছে নাউন। তাহলে এগুলো সাবজেক্ট হিসেবে বসে, ক্ষেত্র বিশেষে অবজেক্ট হিসেবে বসে। আমি একটু পরেই উদাহরণগুলোই আসছি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে সব নাউন। এবার প্রোনাউন কিছু আমরা জেনে নিই। হ্যাঁ, নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটে জিনিসকে আমরা এই সেন্টেন্স তৈরি করতে গেলে এই মেন তিনটে জিনিস জানলে আমরা আস্তে আস্তে বাকি জিনিস যে সব উদাহরণ দেবো তাহলে সেগুলো পুরো আমরা বুঝতে পারবো। প্রোনাউন আমরা দেখেছি যে নাউনের পরিবর্তে যেটা বসে, হ্যাঁ, সেটাকে আমরা প্রোনাউন বলি। আমি যদি বলি আমি কলকাতায় বাস করি, হ্যাঁ, আমি কলকাতায় বাস করি, এটা খুব সুন্দর জায়গা। এটা মানে এটা কলকাতাকে বোঝাচ্ছে, তাহলে এইটা হলো প্রোনাউন। ঠিক আছে? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইনি মানে হি হচ্ছে প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। এইবারে প্রোনাউনের বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলো আমরা একটু ডিটেলসে একটু দেখব। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। এগুলো একটু মাথায় রাখলে যে কোনো গ্রামার খুব ইজিভাবে করা যাবে, সেন্টেন্স তৈরি আমরা খুব ইজিভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা প্রোনাউনের বিভিন্ন রূপ দেখব। প্রোনাউনের প্রোনাউনের আমরা বিভিন্ন ফর্ম দেখতে পাই। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন যদি এটা পার্সন হিসাবে ধরি, পার্সন অর্থাৎ পুরুষ, পার্সন
প্রোনাউনের ফর্ম। আমি একটু পরে ডিটেলস উদাহরণে আসছি, তার আগে আমরা এইগুলো একটু জেনে নিই। আজকে এই প্রোনাউন সম্পর্কে একটু ডিটেলসে জানবো, কারণ এই প্রোনাউনগুলো বিভিন্ন সময়, ম্যাক্সিমাম সময় এগুলো ব্যবহার হয়। এগুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে তাহলে আমাদের ইংলিশ বোঝাটা আরও ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা পার্সন, এই পার্সনের নাম্বার আছে, এটা পার্সন, আর নাম্বার মানে সংখ্যা। নাম্বার দু রকমের নাম্বার আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ, তাহলে এবার পার্সন আমরা দেখেছি আগেরটায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা দিয়ে যেগুলো আছে সেগুলো সব ফার্স্ট পার্সন। হ্যাঁ, আমি, আমরা, আমাদের, আমার, এই আমি জাতীয় জিনিসগুলো সমস্ত কিছু ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। তার মধ্যে সিঙ্গুলার হচ্ছে একটা বোঝালে সিঙ্গুলার, অনেকগুলো বোঝালে প্লুরাল। যেমন আমরা হচ্ছে অনেকজন বোঝাচ্ছে, তার জন্য এটা প্লুরাল, কিন্তু পার্সনের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে। ঠিক আছে, একইভাবে সেকেন্ড পার্সন, তুমি, তোমরা দিয়ে যত কিছু আছে, তুমি, তোমরা, তোমাদের, তোমার, হ্যাঁ, এই জাতীয় তুমি তোমরা দিয়ে যত রকমের জিনিস আছে সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, সেগুলো সেকেন্ড পার্সন। আর বাকি যেগুলো পড়ে রইলো, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি পৃথিবীতে যেগুলো পড়ে রইলো সেগুলো সব আমরা থার্ড পার্সনের মধ্যে ধরি। ঠিক আছে, যেমন হি, সি, এগুলো সব ফার্স্ট পার্সন, একজন বোঝাচ্ছে। হি, সি, ইট, এটা, রাম, যে কোনো নাম, রহিম, পেন, বুক। তাহলে এগুলো সব সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন বোঝাচ্ছে। সে মানে তিনি, সি মানে মহিলা বোঝায় তিনি, ইট মানে এটা, রাম একজন বোঝাচ্ছে, রহিম একজন বোঝাচ্ছে, পেন একটা বোঝাচ্ছে, বুক একটা বোঝাচ্ছে। তাহলে প্লুরাল তাহলে কোনগুলো হবে? দে মানে তারা। ঠিক আছে, দে মানে তারা। তাহলে এইভাবে দে বা দেম মানে তাদের, এইভাবে আমরা সিঙ্গুলার প্লুরাল করে নিই। এগুলো কিন্তু সবই প্রোনাউন। যদি লক্ষ্য করেন, এগুলো কিন্তু কোনো নাম বোঝাচ্ছে না, কোনো নাউন বোঝাচ্ছে, নাউনের পরিবর্তে বোঝাচ্ছে। হি মানে সে রবীন্দ্রনাথ হতে পারে, সে রাম হতে পারে, সে রহিম হতে পারে, এটা মানে পেনটা হতে পারে, এটা মানে জায়গাটা হতে পারে। তাহলে এগুলো সব প্রোনাউন। হ্যাঁ, এইগুলো ছাড়াও আমরা আরো অনেক রকম, বা আমি যেটা বললাম আই মানে আমি, মি মানে আমাকে, মাইন মানে আমার, আমি জাতীয় যে কোনো জিনিস। ঠিক আছে, তাহলে আইটাই পরে, আই থেকে আমরা মাইসেলফ জানি, মাইসেলফ একটু পরে আসছে এই সেলফ ব্যাপারটা। একইভাবে উই মানে আমরা, আওয়ার মানে আমাদের। ঠিক আছে, আওয়ার সেলফ, আওয়ার ACL VS, আওয়ার সেলফ, এগুলো সব ফার্স্ট পার্সন। এটা সিঙ্গুলার নাম্বার, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে ইউ, ইয়োর, হ্যাঁ, এগুলো সব হচ্ছে সেকেন্ড পার্সন। হ্যাঁ, ইট থেকে ইটসেলফ, তাহলে এইগুলো হচ্ছে প্রোনাউন। এই পার্সন আর নাউন, প্রোনাউন, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। কারণ আমরা প্রেজেন্টে যখনই কোনো সেন্টেন্স গঠন করব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ,
এই কথাটা বারবার আসবে, এই কথাটা বারবার আসবে। এই 60% সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ভার্বের পরে এস বা ইএস যোগ করে থাকি। দেখুন এটা থার্ড পার্সন হচ্ছে পার্সনের দিক থেকে, যদি পার্সনের দিক থেকে দেখি তাহলে এটা থার্ড পার্সন হচ্ছে, এইগুলো সব থার্ড পার্সন। আর নাম্বারের দিক থেকে যদি দেখেন এগুলো সব সিঙ্গুলার নাম্বার। এইগুলো সব সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, এইটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এইটা 2-3 বার পড়লেই, হ্যাঁ 2-3 দিন পড়লেই এটা মুখস্থ হয়ে যাবে। এটার একটা লজিক আছে, লজিকটা আমি বললাম। এইভাবে আপনারা যদি করেন তাহলে এটা খুব ইজিভাবে আপনাদের মনে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যে আলোচনাগুলো করছি এইগুলো কিন্তু আপনাদের পদে পদে লাগবে। আগের পার্টেও আমি একটু আলোচনা করেছিলাম, এই পার্টেও আমি একটু প্রয়োজনীয়তা অনুভব করে এটা আমি করছি, ঠিক আছে। ফার্স্ট পার্টটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েই করেছিলাম, কিন্তু এই পার্টটাও আমি এটারই একটু ইলাবোরেট করে একটু বড় করে করছি, কারণ এইগুলো লাগবেই, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, আমরা কি বলেছিলাম যে স্ট্রাকচার সেন্টেন্স মেকিং করতে গেলে কি লাগে, আমরা কি বলেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিমেনিং। হ্যাঁ, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন I go to school. Go to SCHOOL. I go to school. হ্যাঁ, I go to school. তাহলে একইভাবে দেখুন এখানে কিন্তু সাবজেক্ট এটা হয়েছে, ভার্ব গো টু স্কুল হচ্ছে অবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, যদি এভরিডে দিয়ে দিই, EVER এভরিডে, রোজ যদি যাই তাহলে এটা রিমেনিং হয়ে গেল। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব অবজেক্ট, এটা রিমেনিং। হ্যাঁ, তাহলে একইভাবে তাহলে আমি যদি বলি উই গো টু স্কুল এভরিডে, তাহলে দেখুন এইগুলো সমস্ত কিন্তু নাউন বা প্রোনাউন, এগুলো প্রোনাউন সব। নাউন বা প্রোনাউন প্রথমে বসে, সাবজেক্টটা কি হয় আমি বলেছি, সাবজেক্টটা নাউন বা প্রোনাউন হয়, অবজেক্টটাও দেখবেন নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে। তাহলে এগুলো সব প্রোনাউন। একটা জিনিস দিয়ে আমি বিভিন্ন সেন্টেন্স কিভাবে গঠন করছি দেখো, এই লজিকটা যদি মনে রাখে হাজার হাজার শব্দ, হাজার হাজার সেন্টেন্স আপনি নিজেই তৈরি করতে পারবেন। এইবারে ইউ গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, তাহলে সাবজেক্টটার উপরে দেখুন, সাবজেক্টটা যদি ঠিক রাখুন এই একই ফর্মুলা, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি এবারে আমি বলি হি মানে পুরুষ বোঝায়, বা সি মানে সে মহিলা বোঝায়, তাহলে হি বা সি যখন বলছি, হি বা সি গো টু স্কুল এভরিডে, এইখানটা হচ্ছে ইএস বসবে। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে বা সি গোজ টু স্কুল এভরিডে, বা এইখানে যদি রাম বসান, রাম গোজ টু স্কুল এভরিডে, বা যদি রহিম বসান, রহিম গোজ টু স্কুল এভরিডে। তাহলে এইটুখানি আগেই আমি বলে দিয়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা হি সি ইট, এটা আমি আমরা তুমি তোমরা নয়, বাকি যেগুলো হচ্ছে সব থার্ড পার্সন। আর নাম্বারের দিক থেকে একজন বোঝাচ্ছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের পরে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে এস দিলাম না, ইএস দিলাম কেন? এস বা ইএস যোগ করার একটা নিয়ম আছে, যে যদি ভার্বের শেষ অক্ষরটা যদি ভয়েল হয় এবং তার আগেরটা যদি কনসোনেন্ট হয়, তাহলে ভার্বের সাথে ইএস যোগ হবে, ঠিক আছে। গোস, তো একইভাবে যদি ডু থাকে ভার্ব, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, হি তাহলে সেখানেও ডাজ হবে। তাহলে যদি হি সি ডাজ, হি সি রাম রহিম ডাজ দ্য ম্যাথ,
অঙ্কটা করে, ঠিক আছে? তাহলে ডাজ হবে, কারণ এখানে একই লজিক খাটছে যে এটা একটা ভার্বের শেষে ভয়েল আছে, তার আগে কনসোনেন্ট আছে। যদি এই নিয়মটা হয় তাহলে সেখানে ইএস যোগ হবে, ঠিক আছে? তাহলে এবারে তাহলে এস কোথায় যোগ হবে? তাহলে আমি যদি এই উদাহরণটা দিই যে হি সি বা হি প্লে ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে হি প্লেজ, ঠিক আছে? এখানে এস হবে, এখানে ইএস হবে না। থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়। তাহলে ইএস এর ক্ষেত্রে বললাম ভয়েলের লাস্টে যদি ভার্বের শেষে ভয়েল থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ইএস হবে। আর যদি লাস্টে যদি কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সিম্পল এস দিয়ে দেবো। প্লে, তাহলে হি প্লেস ফুটবল, সি প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বাক্য গঠন করে যাব। এরপরে রাম রহিম হলে, এবার প্লেস না দিয়ে যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে হি রাইটস, WRIT, হি রাইট এ লেটার। তাহলে আমি একটু ভুল লিখলাম তো, কারণ এখানে এস হবে, ইচ্ছা করেই ভুলটা লিখেছি ঠিকটা করার জন্য। তাহলে দেখুন থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলারে ভার্বের শেষে এস বাই ইএস যোগ হয়ে যায়। আশা করি এই উদাহরণের মাধ্যমে এস বাই ইএস কোথায় বসবে সেই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যে কোনো সেন্টেন্স মেকিং করতে পারি। তাহলে আমরা কি দেখলাম এইখানে, যদি একটু খেয়াল করেন দেখবেন এইগুলো কিন্তু সব নাউন বা প্রোনাউনগুলো এখানে, এগুলো যেমন রাম নাউন হয়ে গেল, রহিম নাউন হয়ে গেল, কিন্তু হি সি, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে এইগুলো দেখলাম আমরা ভার্বের আগে বসছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে আমরা আর একটা উদাহরণ দেখব যেখানে অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনটা বসছে, ঠিক আছে? চলুন তাহলে আর দু একটা উদাহরণ দেখে নিই যেখানে অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসছে, ঠিক আছে? যেমন যদি বলি হি লাইকস মি, হি লাইক মি হতে পারে, ঠিক আছে? মি হতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে এগুলো কিন্তু সব প্রেজেন্ট টেন্সে, এগুলো কিন্তু ফিউচারে বা পাস্টে এগুলো কিন্তু এই নিয়মটা খাটবে না। এই নিয়মটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই নিয়মটা খাটে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অন্য নিয়ম আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই যা নিয়ম বলছি সব প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্রতিটাই হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে এস বাই এস যোগ হয় প্রেজেন্টের ক্ষেত্রে, এবং এগুলো ইনডিফিনিটের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আলোচনাটা এগাই। তাহলে হি লাইকস মি, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, আমরা আর একটা জিনিস একটুখানি আলোচনা করে দিই, তাহলে ধরতে সুবিধা হবে। কারণ এই জিনিসগুলোর একটু কনসেপ্ট থাকা দরকার, তাহলে জিনিসটা দেখবেন খুব স্মুথলি হয়ে গেছে। হয়তো প্রথম দিকে একটু টাফ লাগবে, কিন্তু একটু বারবার ভিডিওটা দেখবেন বা ভিডিওটা দেখার পরে একটু যদি গ্রামারটা ফলো করেন তাহলে বুঝবেন। এই জিনিসটা মাথায় ঢুকে নিয়ে গ্রামারটা ফলো করুন, দেখবেন খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমি একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে আমি উদাহরণে আসছি। যেমন আই মানে আমি, আর মি মানে আমাকে। আই মানে আমি, মি মানে আমাকে। উই মানে আমরা, আর আস মানে হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে এটা একই ব্যক্তি যখন একটা সেন্টেন্সে ইউজ হয়, ঠিক আছে, সেগুলো একটা সাবজেক্ট একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে আইটাই আমি আমাকে, ঠিক আছে? আমি বলেছিলাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা সাধারণত অবজেক্ট হয়। দেখুন ওই লজিকটাও এখানে ফলো হবে। তাহলে এইগুলো সব সাবজেক্ট,
এই সাবজেক্টেরই অবজেক্ট হচ্ছে এটা, এগুলো অবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো সাবজেক্ট, এগুলো অবজেক্ট। আমি সাবজেক্ট অবজেক্ট একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে আইটাই যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেটা মি। হ্যাঁ, এবার তুমি, তুমি ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ঠিক আছে, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে। হি, হি মানে সে, আর হিম মানে তাকে। হ্যাঁ, এগুলো অবজেক্ট হিসেবে, একটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটার হিয়ের অবজেক্ট হচ্ছে হিম। তাহলে একইভাবে সি মহিলা বোঝায়, সে বা তিনি, তাহলে হার, হি হার। হ্যাঁ, এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এইবারে ডে, ডে মানে তারা, ঠিক আছে, তাহলে ডেটাই কি হবে, দেম, তাদের। হ্যাঁ, তাহলে এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখলে সেন্টেন্স মেকিংটা খুব সুবিধা হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম সেই উদাহরণে ফিরে আসি। হ্যাঁ, তাহলে হি লাইকস মি, দেখুন সে আমাকে পছন্দ করে। হ্যাঁ, হি লাইকস মি, তাহলে হি লাইকস, তাহলে এটাই বিভিন্ন বিভিন্ন অবজেক্ট হিসাবে যদি দেখি, হি লাইকস আস। হ্যাঁ, তাহলে হি লাইকস মি, হি লাইকস আস, হি লাইকস ইউ, দেখুন এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে হি লাইকস দেম, ঠিক আছে, সে তাদেরকে ভালোবাসে বা পছন্দ করে, তাহলে এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হলো। তাহলে আবার দেখুন, ইট ইজ ডান, ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা, তো এটা আমার দ্বারা করা হয়েছে, এটা ভয়েস চেঞ্জ অনুযায়ী হয়েছে, এটা উদাহরণ হিসেবে এখন আনলাম, এটা ভয়েস চেঞ্জ হয়েছে, এটা আমার দ্বারা করা হয়েছে। এই ভয়েস চেঞ্জটাও আমি টেন্সের পরে আমি ভয়েস চেঞ্জ করাবো। টেন্সটা যদি একটু জেনে যান, ভয়েস চেঞ্জে একদম 10 ভাগের 1 ভাগ সময় লাগবে। এটা যদি 10 দিন লাগে, ওটা একদিনে হয়ে যাবে। এটা যদি 10 ঘন্টা সময় দেন প্রেজেন্টের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে, তাহলে ভয়েসের ক্ষেত্রে একদিন সময় দিলে হয়ে যাবে। 1 ঘন্টা সময়, এটা 10 ঘন্টা, ওটা 1 ঘন্টা, এটা 10 দিন, ওটা একদিন, মানে এতটাই ওটা সোজা হয়ে যাবে। তার জন্য আমাদের টেন্সটা, এটাকে ওই জন্যই টেন্সটাকে ইংরাজির বেস বলা হয়েছে। হ্যাঁ, তাহলে ইট ইজ ডান বাই মি, তাহলে এটা আমার দ্বারা করা হয়েছে। এটা ইট ইজ ডান বাই আস, এটা আমাদের দ্বারা করা হয়েছে। তাহলে একইভাবে ইট ইজ ডান বাই ইউ, এটা তোমার দ্বারা করা হয়েছে বা তোমাদের দ্বারা করা হয়েছে। ইট ইজ ডান বাই হিম, এটা তার দ্বারা করা হয়েছে। তাহলে দেখুন, এই যে অবজেক্ট হিসাবেও আমরা প্রোনাউনকে ইউজ করছি, নাউন বা প্রোনাউন। তাহলে ইট ইজ ডান বাই, তাহলে আমরা রাম বলতেই পারি, ইট ইজ ডান বাই রাম, বা ইট ইজ ডান বাই রহিম। হ্যাঁ, তাহলে আমরা নাউন বা প্রোনাউন হিসাবে, মানে অবজেক্টটাও আমরা নাউন বা প্রোনাউন হিসাবেই ইউজ করি, ঠিক আছে। তাহলে আশা করি এই উদাহরণের মাধ্যমে সাবজেক্ট অবজেক্ট বা নাউন প্রোনাউনের কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার হচ্ছে। যদি ক্লিয়ার না হয় তাহলে একটুখানি ব্যাক করে দেখুন, এইগুলোর যদি একটুখানি জেনে যান, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে একটু মনে রাখতেই হবে। এইগুলো যদি মনে রাখেন, বাকি যে টেন্সগুলো, সময়টা এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই লাগবে। বাকি জিনিসগুলো এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে 2-3-4 ভিডিও হয়তো বানাতে হবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে অল্প ভিডিও বানালে হবে এবং সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। এইটাই হচ্ছে বেস। হ্যাঁ, এটা এখন জানতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা আর একটা জিনিস একটু জেনে নেব। হ্যাঁ, যে একটু সেলফের ব্যাপারটা জেনে নেব। অনেক ক্ষেত্রে আমরা এই সেলফ বা এসিএল ভিএস, এই সেলফটা কোথায় কিভাবে ব্যবহার হয়, আমরা এই জিনিসটা একটু জেনে নিচ্ছি। হ্যাঁ, যেমন আয়ের সাথে মাই সেলফ যায়, আয়ের সাথে আমি, মাই সেলফ, এসিএলএফ, সেলফ। হ্যাঁ, তাহলে একটা জিনিস বলে রাখি, সেলফটা হচ্ছে সিঙ্গুলার, আর সেলফ SELVES সেলফ, তাহলে
এইটা একটু মনে রাখতে হবে, তাহলে আপনাদের ইংরাজি বানানোরও ভুল হবে না। ACLF সেলফ, আর ACLVES সেলফ, সেলফটা হচ্ছে প্লুরাল, আর এইটা হচ্ছে সেলফটা হচ্ছে সিঙ্গুলার। আই মানে আমি, আর মাই সেলফ মানে নিজেই, আমি নিজেই। ঠিক আছে, তাহলে একইভাবে ইউ ইউ ইয়োর সেলফ, ইয়োর এর সাথে সেলফ, ঠিক আছে, ইউ থেকে ইয়োর সেলফ, ACLF, ইউটা ইয়োর সেলফ। ঠিক আছে, তাহলে হিটা, তাহলে আমি একটুখানি এটা পার্সন করে করি, পার্সন, পার্সন হচ্ছে এটা ফার্স্ট, আমরা জানি সেকেন্ড আর থার্ড পার্সন। ঠিক আছে, আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বারে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা পার্সন, নাম্বারের দিক থেকে এটা সিঙ্গুলার এগুলো ইউজ হয়, আমরা দেখেছি আই ইউ এগুলো সিঙ্গুলার। আর প্লুরাল কোনগুলো ব্যবহার হয়, প্লুরালের এই সেলফ ব্যাপারটা আমরা একটু জেনে নিই, কারণ এগুলো বিভিন্ন সময় আমরা সেন্টেন্সে দেখতে পাই। হ্যাঁ, তাহলে আইয়ের সাথে মাই সেলফ, তাহলে আমি, আমরা, উই থেকে আওয়ার সেলফ, আওয়ার, ACLVES সেলফ, ACLVES সেলফ প্লুরালে সেলফস, হ্যাঁ, ACLVES প্লুরালে সেলফস। ঠিক আছে, এটা একটু মনে রাখলে আপনাদের উচ্চারণেও অসুবিধা হবে না এবং বানান লেখার সময়ও ভুল হবে না। হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্সনে, তাহলে ইয়োর সেলফ, তাহলে ইউ মানে তোমরা নিজেরাই, ইয়োর ACLVES, তাহলে এইটা সেলফ সিঙ্গুলার বোঝাচ্ছে, মানে তোমরা নিজেরাই, আর এইগুলো প্লুরাল বোঝাচ্ছে, তোমরা নিজেরাই। হ্যাঁ, এবার থার্ড পার্সনের ক্ষেত্রে আসি। হ্যাঁ, তাহলে হিটা হিমসেলফ, ACLF, তাহলে এই সেলফ কথাটার মানে হচ্ছে নিজে। হ্যাঁ, নিজে, ঠিক আছে, নিজে অর্থাৎ আমি, মানে আমি, মাই সেলফ মানে আমি নিজেই, আমরা, উই মানে আমরা, আওয়ার সেলফ মানে আমরা নিজেরাই, ইউ মানে তুমি, বা তুমি নিজে, ইয়োর সেলফ মানে তুমি নিজেই, তোমরা নিজেরাই, হি মানে সে নিজেই, সি মহিলা বোঝায়, সি হার সেলফ, সে নিজেই। ইট সেলফ, এটা নিজেই, ইট সেলফ। এই কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনে থাকি, তাহলে এইগুলো আমরা একটু, এগুলো কিন্তু দেখুন, এগুলো কিন্তু সবই প্রোনাউন, এই হার সেলফ, হিমসেলফ, এই সেলফ যে যত আছে এগুলো সবই প্রোনাউন। এগুলো কিভাবে ইউজ হয় আমি একটুখানি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দে মানে তারা, দেমসেলফ তারা নিজেরাই, দেমসেলফ, ACLVES, দেমসেলফ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে এগুলোকে রিল্যাক্সিভ প্রোনাউনও বলে। ঠিক আছে, রিল্যাক্সিভ প্রোনাউনও বলে। ঠিক আছে, আমরা অতটা এই সময় ধরুন যদি মনে না থাকে তাহলেও অসুবিধা নেই। তাহলে রিল্যাক্সিভ প্রোনাউনটা কার ক্ষেত্রে কি ইউজ হয় সেটা আমরা একটু মুখস্থ করে নেবো। কিন্তু ইট সেলফ, সি হার সেলফ, হি হিমসেলফ, দেম সেলফ। ঠিক আছে, খুবই ইজি, একটুখানি যদি ভাবেন ব্যাপারটা লজিক্যালি কিন্তু খুবই ইজি, এগুলো মনে রাখা খুবই ইজি। ঠিক আছে, তাহলে এইগুলোর একটু আমি উদাহরণটা দেখে নেব, এই সেলফের ব্যবহারটা কিভাবে হয়। এগুলো কিন্তু সবই যদি দেখতে যান, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই এক একটা ব্যবহার। আমরা এই পার্সন, এই প্রোনাউনের কিছু ব্যবহারগুলোর মাধ্যমে আমরা একটু এটা দেখে নিচ্ছি, উদাহরণগুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, যেমন যদি বলি আই
ডু, আই ডু বা আই এনজয়, এনজয়, এখানে যে কোনো ভার্ব দিন, যে কোনো ভার্ব দিন, ঠিক আছে। আই এনজয়, তাহলে আয়ের সাথে কি হয়, মাই সেলফ, তাহলে আই ডু, আই ডু ইট মাই সেলফ, তাহলে আই ডু ইট মাই সেলফ, তাহলে আমি এটা নিজেই করছি। তাহলে যদি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখেন, এটা 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 সাবজেক্ট হয়ে গেল। আমরা কি বলেছি, সেন্টেন্স তৈরি করতে গেলে, সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট থাকবে, তারপরেই ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, অবজেক্টও নাউন বা প্রোনাউন হয়। এখানে দেখুন সবকটা নিয়ম ফলো হয়েছে। সাবজেক্ট, এখানে যদি ডুকে ধরেন, আই ডু ইট, আমি করি, তাহলে এগুলো হচ্ছে ভার্ব, হ্যাঁ। ইট এটা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। বাকিটা রিমেনিং যদি ধরে নিই, ঠিক আছে। তাহলে আই ডু ইট মাই সেলফ, তাহলে এইটার সেন্সটা কিরকম হয়, আমি এটা নিজে করি, ঠিক আছে, বা আমি এনজয়টা নিজে করি, ঠিক আছে। তাহলে এইভাবে, তাহলে আয়ের জায়গায় আমরা আমরা বিভিন্ন পার্সনকে যদি আমরা বসিয়ে দিই আয়ের জায়গায় যদি আমরা বসে যে উই, আয়ের জায়গায় উই, উই উই ডু ইট, উই ডু ইট, তাহলে কি হবে, উইয়ের সাথে আমরা বলছি, একটু আগে কি দেখলাম, উই ডু ইট আওয়ার সেলফ, আওয়ার, ACL VES, আমরা এটা নিজেরাই করি, বা আমরা এনজয়টা নিজেরাই করি। তাহলে এটা আমি যদি ডুটাই দিচ্ছি এখন এই মুহূর্তে, তাহলে উই ডু ইট আওয়ার সেলফ, আমরা নিজেরা এটা করি, ঠিক আছে। তাহলে একইভাবে যদি এটা উইথ জায়গায় যদি আমরা ইউ দিই, তাহলে ইউ ডু ইট, তাহলে কি হবে এখানে, ইয়োর সেলফ, ইউ ডু ইট ইয়োর সেলফ, ঠিক আছে। তাহলে আমরা এই সেলফের ব্যাপারটা দেখলাম, ঠিক আছে। তাহলে এইভাবে সি দিয়ে করা যায়। তাহলে এবার থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে করলে কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার একটা দেখে নিন, যেমন রাম ডাজ, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। রাম ডাজ ইট, তাহলে নাম বোঝাচ্ছে, তাহলে রাম ডাজ ইট হিমসেলফ, হ্যাঁ, তাহলে হিমসেলফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই সেলফের ব্যবহারটা আমরা এইভাবে করতে পারি, তার সেন্সটা এরকম হয়। এটা সাধারণ যে এই সেলফটা এমফ্যাথেটিক একটা কথা আছে, যে জোর দিয়ে যদি কিছু বোঝায় তাহলে সেইটার গঠনটা কিরকম হয়, সেটার গঠনটা আমরা একটু দেখব। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই রিল্যাক্সিভ প্রোনাউন যেগুলো, ঠিক আছে, সেই রিল্যাক্সিভ প্রোনাউনটা নাউনের পরেই বসে। তাহলে এইটার সেন্স, তাহলে আমি যদি বলি রাম হিমসেলফ, রাম হিমসেলফ ডাজ ইট, দেখুন শুধু হিমসেলফ কথাটা এইখানে নিয়ে চলে এসেছি। দেখুন এই হিমসেলফ কথাটা, রাম হিমসেলফ ডাজ ইট, তাহলে রাম নিজেই এটা করেছে, ঠিক আছে। তাহলে একটা জোর দেওয়া বোঝায়, ঠিক আছে। তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই ডু ইট মাই সেলফ, ACLF, আই ডু ইট মাই সেলফ, তাহলে এইটা শুধু সেলফ, এইটাকেই যদি আগে নিয়ে চলে, আই মাই সেলফ ডু ইট, ঠিক আছে, আমি নিজেই এটা করেছি, ঠিক আছে। তাহলে এটা সবসময় সাবজেক্টের পরেই বসালে সেটা খুব জোর, আমি নিজেই এটা করেছি, ঠিক আছে। তাহলে এটা জোর দেওয়াতে বোঝালে সাবজেক্টের পরেই হচ্ছে এই রিল্যাক্সিভ প্রোনাউনটা, বা এই সেলফ জাতীয় যে প্রোনাউনগুলো আছে রিল্যাক্সিভ প্রোনাউন, সেটা জোর দেওয়া বোঝাতে আমরা সাবজেক্টের পরেই বসাবো, ঠিক আছে। তাহলে এটাও আমরা জেনে গেলাম।
ঠিক আছে, আশা করি উদাহরণগুলো বোঝা গেছে। ঠিক আছে, তাহলে যেমন সি ডাজ ইট হারসেলফ, তাহলে সে নিজে এটা করে। ঠিক আছে, শুধু হারসেল এই কথাটা যদি একটু সি এর পরেই বসিয়ে দিই, সি হারসেলফ ডাজ ইট, তাহলে সে নিজেই, অর্থাৎ জোর দিয়ে বোঝা যাচ্ছে সে নিজেই এটা করে। এটা মানে সাধারণ কথা, সে নিজে এটা করে। কিন্তু জোর দিয়ে যখন বোঝাবো তখনই হচ্ছে সাবজেক্টের পরেই এই সেলফ জাতীয় প্রোনাউনগুলো বা রিল্যাক্সিভ প্রোনাউনগুলো বসে, সে নিজেই এটা করেছে। ঠিক আছে, তাহলে আমরা কিছু প্রোনাউনের উদাহরণ এবং ব্যবহার জানলাম। ঠিক আছে, এইগুলো যদি একটুখানি প্র্যাকটিস করেন, এগুলো একটু মেমোরাইজ করে নেন, এগুলো খুব ইজি, 2-3 বার পড়তে পড়তে হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তো এই কথাটা আমি আগেও বলেছি, আবার বলছি, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি ইংরেজি প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে এগুলো নিশ্চয়ই একটু জেনে নেবেন। এই জিনিসটা আমি একটু দুবার আলোচনা করলাম, আমি একটু প্রয়োজনীয়তা অনুভব করেছি। আশা করি এই কিছু প্রোনাউনের উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করেছি, তাই দিলাম। আশা করি এগুলো আপনারা উপকার পাবেন। ঠিক আছে, তো এরপরে আমি একটু পরের ভিডিও একটু ভার্বের কিছু ব্যবহার নিয়ে একটু দেখাবো। হ্যাঁ, তারপরে আমরা কিভাবে কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, হ্যাঁ, সেটা একটু দেখবো। আর তার পরের ভিডিওতে যে কোনো সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক করতে পারি, সেই ভিডিওগুলো দেখে নেব। এই 4-5টা 6-7টা ভিডিও যদি আপনি দেখে নেন, এইগুলো সবই ইনডিফিনিটের উপর বেস করে করছি। বাকি এগুলো যখন এই ভিডিওতে এই 4-5 দিন 8-10 দিন একটু সময় লাগবে এই ইনডিফিনিটের ক্ষেত্রেই, বাকিগুলো খুবই স্মুথলি হবে। কারণ এইগুলো যদি আপনার জানা না থাকে তাহলেই সময়টা লাগবে, যদি জানা থাকে তাহলে আরো অল্প সময় লাগবে। তাহলে মানে মোটের উপরে এইটাতেই একটু বেশি সময় লাগবে। বাকি যে টেন্সগুলো, সেই টেন্সগুলো খুব ইজি হবে। এটা বেসেরও বেস। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, ভালো মন্দ যা লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।